আমাদের গ্রামটা হলো একটি সুদূর দ্বীপে, চারদিকে সমুদ্রে ঘেরা। যেদিকে দু চোখ যাবে শুধু জল আর জল। আমাদের গ্রামে সেরকম লোকের আনাগোনা নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা লোকের বাস। আর আমার বাড়িটা হলো গ্রামের একবারে পশ্চিম দিকের শেষ প্রান্তে। আর কয়েক পা হাঁটলেই গ্রামের একমাত্র শ্মশান। ছোট গ্রাম হওয়ার কারণে গ্রামের সমস্ত সব এখানেই এসে দাহ করা হয়। দিনের বেলা সেই শোরগোল সহ্য করা যায়, কিন্তু গভীর রাতে সেই চিৎকার অমানবিক হয়ে গ্রামের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। গভীর রাতে সেই চিৎকার শুনে ছোট বাচ্চারা উঠে কাঁদতে শুরু করে। এই শ্মশান থেকেই কিছু দূরে আমার বাড়ি। আর আমার বাড়ি হলো গ্রামের শেষ বাড়ি। তারপরই হলো একটা ছোট জঙ্গল। আর তারপর হলো সেই মহা শ্মশান। সেদিন ছিল শীতের দিনের রাত। আমি বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালাম। তখনই শুনতে পেলাম বহু মানুষের চিৎকার। বালাহরি হরিবল, বালাহরি হরিবল, বালাহরি হরিবল, বালাহরি। সেদিন রাতে অত লোকের মৃত্যুর ধ্বনি শুনে আমার গাটা যেন শিউরে উঠল। আর শ্মশানের রাস্তাটা হলো আমাদের বাড়ির সামনে দিয়ে, কিন্তু অন্ধকারের কারণে আমি কাউকেই ঠিক দেখতে পেলাম না। কেবলমাত্র শোনা যাচ্ছিল খালি হরিনামের ডাক। আস্তে আস্তে সেই স্বরও কমে গেল। তখন আমি বুঝতে পারলাম সবাই হয়তো মৃতদেহ নিয়ে শ্মশানে পৌঁছে গেছে। কিন্তু ওদের সব ডাক কমে গেলেও গ্রামের নিজস্ব কিছু ডাক ভেসে আসছিল আমার কানে। আমি বেশ অনেকক্ষণ ধরে সেই সব আওয়াজগুলো শুনলাম। তারপর ঘুমের জেরে আমার চোখের পাতাও বুজে যেতে লাগলো। তখন আমি ঘরে যাব যাব করছি, তখনই শুনতে পেলাম এক পায়ের শব্দ। হঠাৎ করে রাতের অন্ধকার ফুঁড়ে আমার সামনে এসে দাঁড়ালো এক ছায়া মূর্তি। তার এমন ভাবে সামনে এসে দাঁড়ানোতে আমি রীতিমতো চমকে উঠলাম। তারপরই সে গম্ভীর গলায় বলল, আজ্ঞে আমি এক রাস্তার পথিক। তা আপনি এত রাতে এখানে কি করছেন? খিদে খিদে পেয়েছে আমার। তা মশাই, আপনি এত রাতে এইখানে কি করছেন? খিদের কোনো সময় অসময় নেই। কেবল কেবলমাত্র খিদেই নয়, আমার গরমে গা হাত পা জ্বলছে। আমায় আমায় বাড়ির ভেতরে একটু আশ্রয় দিন। এই গরমে আমি বাইরে আর থাকতে পারছি না। আপনি বলেন কি মশাই, এই ঠান্ডার দিনে আপনার গরম করছে? এই এত ঠান্ডায় লোকের মরে যাওয়ার জোগাড়। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলল, আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন। আমি ভালো করে একবার তার দিকে চেয়ে দেখলাম। সত্যিই তো, তার গা যেন গরমে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। কে বাড়ির ভেতরে চলুন, বাড়ির ভেতরে চলুন, আমি আর থাকতে পারছি না যে। আমি বাড়ির ভেতরে আসতে না আসতেই বাইরে থেকে শোনা গেল এক ভয়ঙ্কর বিদ্যুতের শব্দ। আমি তখন ভালো করে আকাশ লক্ষ্য না করলেও এখন সেই আকাশে মেঘে ঢাকা। মনে হয় বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। ঠিক তখনই শুরু হলো এক তুমুল ঝড়। বাইরে থেকে গরম হাওয়া আসছে। আমি পারছি না সহ্য করে থাকতে। তা মশাই, আপনার কি কোনো ব্যামো ট্যামো হয়েছিল নাকি? হয়েছিল বই কি, তাই তো ওরা আমায় জমের বাড়ি পাঠাতে চেয়েছিল, ওই শত্রুর দল। শত্রু? শত্রু আবার কারা? জ্ঞাতি শত্রু, তাছাড়া আবার জমের বাড়ি পাঠাতে চাইবে কি? আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? বেশি কথা বলবেন না মশাই, বাইরে আবার বৃষ্টি নামলো। আমার খুব গরম দিচ্ছে, আমার খুব খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত। আমায় কিছু খেতে দিন না মশাই। দাঁড়ান মশাই, এত রাতে তো আর বাড়িতে কেউ জেগে নেই। আমি দেখছি বাড়িতে কিছু আছে কিনা। আমি খাবার আনতে যাব কি, তখন আমি দেখি ওই ব্যক্তি বেশ কিছুটা চিন্তায় আছে। তারপর সে অনেকক্ষণ দাঁড়িয়ে একটা গম্ভীর আওয়াজে বলল, ওই যে আমার শত্রুরা, তারা আসছে, তারা আসছে, তারা আর আমায় বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না আমায়। আমার কিছু বলার আগেই সে ব্যক্তি সোজা ছুটে চলে গেল ঘর থেকে। আমি বললাম, দাঁড়ান মশাই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আর কারাই বা আসছে আপনাকে মারতে? ততক্ষণে সেই ব্যক্তি
রাতের অন্ধকারে যেন মিলিয়ে গেল। আমি বাড়ির সদর দরজা বন্ধ করতে যাব, ঠিক সেই সময় গোটা কয়েক লোকের দল চলে এলো আমার ঘরের ভিতরে। এ কি মশাই, আপনারা কারা? আগে আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি, এত দুর্যোগে রাতে ওখানে কেউ থাকতে পারে নাকি? তাহলে আপনাদের সব দাহ শেষ হয়েছে? আরে না মশাই, আজকে আমাদের কপালটা খুব মন্দ। আমরা দেহ রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গেছিলাম, এসে দেখি দেহ নেই ওখানে।